আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমার অপসরীর হাতে মানিয়েছি কিন্তু। ঈশার জীবন আজ একদম শূন্য। আজ সামিরা আর রোহানের বিয়ে হওয়ার কথা ছিল, কার্ড ছাপানো হয়েছে কিন্তু কাউকে দেওয়া হলো না। সামিরের বাবা মার সাথে কথা বলে বিয়ের তারিখ আরও 2 মাস পেছাতে চান ফয়সাল আহমেদ। শোকের ঘরে বিয়ে কিসের? তারা ছেলে হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি এখনও, তবে তার পরিবর্তে অনাড়ম্বরভাবে বাবুর আকিকা হয়েছে। বাবুর নাম দেওয়া হয় দিহান আহমেদ। নামটি রোহানের পছন্দে রাখা হয়েছে। জন্মের পর দিব্যর নাম দিব্য আহমেদ ছিল, কিন্তু রাজিয়া রহমান সেটা নাম পরিবর্তন করে দিব্য রহমান দিয়েছিলেন। কিন্তু দিব্যর আসল নাম যেহেতু দিব্য আহমেদ ছিল, তাই বাবার নামের সাথে মিল রেখে নামটি দেওয়া হয়েছে। রাত 2টা, পুরো বাড়ি নীরবতায় আচ্ছন্ন, সবাই ঘুমিয়ে গেছে, শুধু দুজন এখনও জেগে আছে। একজন স্বামী পুরনো স্মৃতি আঁকড়ে ধরে চোখের জল ফেলছেন, অন্যজন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। রোহান ছাদ থেকে নেমে দিয়ানের কান্নার আওয়াজ পেল। সে দিব্য রুমের সামনে এসে দেখল দরজা খোলা। হয়তো ঈশা রুম থেকে বেরিয়েছে, তবুও কয়েকবার দরজায় টোকা দিল রোহান। সাড়া না পেয়ে ভেতরে ঢুকলো। দিহান হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে, খিদে পেয়েছে হয়তো খুব, কিন্তু ঈশা তো আশেপাশে নেই, তাই দিহানকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে রোহান। ঈশা রান্নাঘরে গিয়েছিল গরম পানি আনার জন্য। যখন হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছিল তখন ঠান্ডা পানি ছিল, কিন্তু এখন এত ভারী আর গরম হাঁড়ি নিয়ে আসায় ঈশার জন্য খুব কষ্টকর। রোহান ঈশাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গেল। ঈশাকে এই অবস্থায় দেখে ব্যস্ত কণ্ঠে বলল, ঈশা, কি করছো? তোমাকে ডক্টর মানা করেছিল ভারী কাজ না করার জন্য, আর তুমি? আমার কাজ তো আমাকেই করতে হবে, আমার বর তো নেই। আর তুমি দিহানকে রাখো, আমি পানি দিয়ে আসছি। না, আপনি কেন করবেন? প্লিজ এসব করবেন না। সমস্যা কোথায়? ভালো দেখায় না এসব। চুপ করো ঈশা, ভালো দেখায় কি দেখায় না এসবে মাথা ঘামাতে হবে না তোমার। দিহানকে নিয়ে চুপচাপ চলে এসো। ঈশা রোহানকে খুব ভয় পায়, আর রোহানের রাগ সম্পর্কে তার ধারণা আছে, তাই আর কিছু বলল না সে। ঈশার চলাফেরা করতে খুব কষ্ট হয়। অপারেশন হয়েছে যেহেতু ক্ষত শুকাতেও সময় লাগবে, কিন্তু মেয়েটা সব কিছু কাউকে না জানিয়ে একা একা করে যায়। ঈশা ফ্রেশ হয়ে খুব মনোযোগ দিয়ে দিহানের কাপড় পাল্টে দিচ্ছিল। রোহান ঈশার পাশে এসে বসলো। এই কয়েকদিনে ঈশার দিকে ফিরেও তাকায়নি রোহান। সারাদিন নিজের মাঝেই থাকতো আর একা একা ঘরবন্দি হয়ে থাকতো ঈশা। রোহান অফিস থেকে আসলে আর রুম থেকে বেরি হতো না সে, কিন্তু আগে তো এমন করতো না। রোহান ভাবছে, ঈশা কি আমাকে ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে? আমাকে কি ও বিশ্বাস করতে পারছে না? রোহান ঈশাকে আজ অনেক মাস পর ভালোভাবে দেখছে। ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও মেয়েটাকে এত মায়াবী লাগছে দেখতে। রোহান অনেকবার লক্ষ্য করেছিল দিব্যকে ঈশার চুল বেঁধে দিতে। তাহলে কি ঈশা নিজের চুল বাঁধতে জানে না, নাকি ইচ্ছে করে বাঁধছে না? মেয়েটার কি কাউকে কাছে পাওয়ার খুব দরকার? ঈশা পারবে তো একা থাকতে? কিভাবে সম্ভব সারা জীবন নিঃসঙ্গ পাড়ি দেওয়া? রোহান ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশার দিকে তাকিয়ে কোনো আকাঙ্ক্ষা ছাড়া সে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে। ঈশা দিহানের কাপড় পাল্টে রোহানের দিকে ফিরে দেখল রোহান কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। ঈশা একটু শক্ত কণ্ঠে বলল, আপনি এখনো বসে আছেন? আপনার কি উচিত এত রাতে আমার রুমে এসে বসে থাকা? রোহান ঈশার কথা শুনে খুব অপমান বোধ করলো। ঠিকই তো বলেছে ঈশা, এভাবে মধ্যরাতে রোহানের এখানে বসে থাকাটা শোভা পায় না, কিন্তু ঈশার পাশে থাকতে ভালো লাগছিল তার। মায়ায় পড়ে গিয়েছিল, আবার বলে গিয়েছে ঈশা এখন তার ভাইয়ের বিধবা। এখন তো রোহান আর ঈশার একসাথে একাকী বসে থাকা আরও বেশি দৃষ্টিকটু। রোহান আর কিছু না বলে উঠে দাঁড়ালো, কিন্তু দরজার কাছে আসার পর আবার দাঁড়িয়ে গেল। ঈশার দিকে তাকিয়ে বলল, প্রয়োজন হলে আমাকে ডেকো। এসব শোভা পাওয়া না পাওয়ার ব্যাপার নিয়ে বসে থাকলে জীবন চলবে না। তোমাদের দায়িত্ব এখন আমার উপর। আপনাকে কে বলেছে দায়িত্ব নিতে? আপনি কি ভাবছেন আমরা মা ছেলে অসহায়? দেখো ঈশা, আমার তর্ক পছন্দ না। কিছু লাগলে আমাকে জানাবে। জানাতে বলেছি তাই জানাবে। আর আমি দিহানের কথা ভেবে বলেছি। তোমার কিছু হলে ছেলেটার কি হবে? দিহানের এখন একজন মা প্রয়োজন।
আর দিহানের যা যা প্রয়োজন সব কিছুই এখন আমার দায়িত্বের মধ্যে আসে। ঈশা আর কিছু বলতে পারল না, কারণ ঈশা জানে রোহান দিহানকে খুব ভালোবাসে, একদম বাবার মতো। আর রোহানের ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, যা রোহানের চোখ মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু রোহানের তো একটা জীবন আছে, সামিরার সাথে বিয়ে হবে তার, একটা সময় তাদের সন্তান হবে। তখন কি দিহানকে ভালোবাসতে পারবে? ঈশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দিহানকে কোলে নিয়ে বলল, তুই বড়ই অভাগা রে। যেদিন হয়েছিস সেদিনই বাবাকে হারিয়েছিস। আমাদের কেউ নেই আর। তুই আর আমি একা হয়ে গেলাম। তোর বাবা আমাদের ফেলে চলে গেল, আর সাথে বিশাল আঘাত দিয়ে গেল। তোর কপালে বাবা ছিল না, আর আমার কপালে ছিল না আমার স্বামী। তোর বাবা আমাকে অপেক্ষায় রেখে চলে গেল। এই অপেক্ষা শেষ কখনো হবে না। নীরবতা বিরাজ করছে পুরো ঘর জুড়ে। নীরবতাই এখন এই মৃত ঘরটির বৈশিষ্ট্য। তবে মাঝে মাঝে দিহানের কান্নার শব্দে ঘরে প্রাণ ফিরে আসে, কিন্তু আবার কয়েক মিনিটের ব্যবধানে শান্ত হয়ে যায় পরিবেশ। মুখোমুখি বসে আছে দুই দম্পতি, কারো মুখে কোনো কথা নেই। ফয়সাল আহমেদ সামিরার বাবা মাকে বিয়ের তারিখ 2 মাস পেছনের কথা বলাই এই নীরবতা বিরাজ করছে। সামিরার বাবা শাফিল হক বিয়ে পেঁচাতে চান না, একমাত্র মেয়ের বিয়ে। তারা বিয়ের সব আয়োজনও করে ফেলেছেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে বিয়ে 2 মাস পেছানো যুক্তিহীন মনে করছেন তারা। আপনারা বুঝতে পারছেন না আমার একটা ছেলে হারিয়েছে? এভাবে ঘটা করে বিয়ে দেওয়াটা কি উচিত হবে? আমাদের তো একটি মাত্র মেয়ে, আর মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে, আর 2 মাস পেছানো সম্ভব না। ঘরোয়াভাবে কিভাবে সম্ভব? একটি মাত্র মেয়ে আমাদের, আর আমরাও বুঝতে পারছি আমাদের অবস্থা। একটা ছেলে হারিয়েছেন, কিন্তু আরও একটা আছে, তো তার কথা কি একবারও ভেবে দেখেননি? রোহান এই ঘটা করে বিয়েতে কখনো সম্মতি দেবে না। আর একটি ছেলে হারিয়েছে, আরও একটা আছে বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? রাজিয়া রহমানকে উত্তেজিত হতে দেখে শাফিল হক এই কথা কাটি বলেন, কিছু মনে করবেন না, বলছি কি 2 মাস না, 2 বছর পর বিয়ে হলেও আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের ভয়টা তো অন্য জায়গায়। শাফিল হক রোকেয়া জাহানকে ইশারা করলেন। রোকেয়া জাহান আমতা আমতা করতে লাগলেন। রাজিয়া দৃঢ় কণ্ঠে বলেন, যা বলার স্পষ্টভাবে বলুন, আমরা কিছু মনে করব না। ঈশার কথা বলছি। ঈশা কি বাবার বাড়ি যাবে না? ঈশা বাবার বাড়ি কেন যাবে? দীপ্য তো আর নেই, এ বাসায় কেন পড়ে থাকবে? রাজিয়া আর ফয়সাল দুজনেই খুব অবাক হলেন। ফয়সাল বলেন, আর দিহানকে ছাড়া আমরা থাকতে পারবো না। আর ঈশার মতো লক্ষ্মী একটি মেয়ে আমরা পুত্রবধূ হিসেবে পেয়েছি। ভাগ্য ভালো ছিল আমাদের। ঈশার মতো মেয়ে হয় না, অনেক ভালো মেয়েটা। এই অবস্থায় আমরা তাকে একা ছাড়তে পারি না। আমাদের মেয়ে কি কোনো অংশে কম নাকি? আমি সামিরাকে নিয়ে কিছু বলছি না। সামিরা অনেক বুদ্ধিমতী আর ভালো মেয়ে, কিন্তু ঈশাকে আমরা একা ছাড়তে পারবো না। কিন্তু কতদিন একা থাকবে? আর একা কার সংসারে থাকবে? রুহান আর সামিয়ার সংসারে? আমরা কথা জটিল না করে সহজে বলছি। ঈশা এ বাসায় থাকলে লোকে বাজে কথা রটিয়ে বেড়াবে। রুহান আর ঈশা এভাবে এক ছাদের নিচে থাকতে পারবে না, আর আমাদের মেয়ে সুখেও থাকবে না। দীপ্য বেঁচে থাকলে একটা কথা ছিল, আর এভাবে অন্যের সংসারে থাকতে ঈশারও ভালো লাগবে না। ঈশা পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো হজম করছিল। নিজেকে এই মুহূর্তে তার খুব অসহায় মনে হচ্ছে। সে রুমে এসে দরজা আটকে দিল। তারপর দিব্যর শার্ট আঁকড়ে ধরে মাটিতে বসে পড়ল ঈশা। কান্না ভেজা কণ্ঠে বলল, এই দীপ্য, দেখছো সবাই আমাকে বোঝা ভাবছে। আমাদের এখন কোথাও জায়গা নেই। তুমি আমাদের সাথে নিয়ে যেতে পারোনি? আমরা একসাথেই থাকতাম। আমাদের 3 জনের একটা ছোট্ট সংসার হতো, অনেক সুখে থাকতাম আমরা। দিব্য, এই দিব্য, একটা একটা কবিতা বানিয়েছি তোমার জন্য, শুনবে? ঈশা মলিন মুখে বলল, এক বিরোহিণী বসিয়া আছে দুবাহু মিলিয়া, কবে আসিবে তাহার প্রেমী সব বাধা পেরিয়া, অপেক্ষায় রাখিয়া সে গিয়াছে চলিয়া, আসে না কেহ যাহা হইতে কখনো ফিরিয়া, পারিব না থাকিতে প্রেমী তোমারে ছাড়িয়া, রাত্রি দিন যার কাটে তোমার স্মরণ করিয়া, বহু ভালোবাসা রাখিয়াছে হিয়ায় বাঁধিয়া, জামাইয়াছি শুধু তোমারে বিলাইব বলিয়া, ভালোবাসি খাববো তোমায়
বাসিয়া যাইব, বিধবা তোমার আমি, তোমারই রইব। ঈশা চোখ মুছে বলল, তুমি কি শুনছো না আমার কবিতা? এই দিব্য, একটু কথা বলবে আমার সাথে? অনেক কথা জমিয়ে রেখেছি, কিন্তু বলতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে দিব্য, খুব কষ্ট হচ্ছে। ঈশা কান্নার শব্দ চার দেওয়ালের মাঝে আটকে গেছে। কেউ দেখল না এই অশ্রু জল। এই পৃথিবীটা যে বড়ই স্বার্থপর। ঈশার মনে যন্ত্রণা বোঝার ক্ষমতা হয়তো আছে, কিন্তু অনুভব করার ক্ষমতা কারণ নেই। রন সন্ধ্যায় বাসে ফিরল, ফ্রেশ হয়ে রাজি আর ফয়সালের ঘরে গেল। এই সময় দিহান তাদের সাথেই থাকে, কিন্তু আজ নেই। রাজি আর রোহানকে দেখে বলল, ছোট্ট দিব্যকে খুঁজছিস? হ্যাঁ, ঈশা ঘর বন্ধ করে বসে আছে, দুপুরেও কিছু খায়নি। দিহান হয়তো ঘুমাচ্ছে। দুপুরে খাইনি কেন? তুমি ওকে খেতে ডাকোনি? ডেকেছি তো, বলল খাবে না। মেয়েটাকে এভাবে আর দেখতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এখানে এসে বস, কথা আছে। রোহান চেয়ার টেনে বাবা মার সামনে বসে পড়ল। ফয়সাল সামিরার বাবা মার সত্যগুলো বলেন। রোহান সব শুনে বলল, তোমরা তাদের কি বলেছ? ঈশা আমাদের সাথে থাকবে, দিহানকে ছাড়া আমরা থাকতে পারবো না। কিন্তু রোহান, তোদের কথা যুক্তি আছে। তাই ভাবছি তোর আর সামিয়ার বিয়ের পর আমি ঈশাকে নিয়ে আমার বাবার বাসায় চলে যাব। বাসাটা ঈশার নামে করে দেব, মাঝে মাঝে তোদের দেখতে আসবো। তুমি আবার বাবাকে ছেড়ে চলে যাবে? ঈশার এই মুহূর্তে একা থাকা সম্ভব না, এটা সাময়িক সিদ্ধান্ত। ঈশা এখানেই থাকবে, আর দিহানও আমার সাথে থাকবে। সামিরার বাবা মাকে খুশি করা, সমাজের মানুষকে খুশি করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আমার ভাইয়ের দায়িত্বগুলো পালন করা। আর এত কিছুর পর তোমাদের এই পরিবারের সাথে যোগাযোগ রাখার কোনো দরকার নেই। তোমাদের জন্য ছেলের বউ বাচ্চা ইম্পর্ট্যান্ট, নাকি যাদের সাথে এখনও কোনো আত্মীয়তা হয়নি তাদের মন রক্ষা করা ইম্পর্ট্যান্ট? রোহান, সামিরা তোর হবু স্ত্রী। হবু, কিন্তু হয়নি তো। সে মেয়ে এখনো বিয়ে করে আনেনি, আর এখনই আমাদের শর্তের উপর শর্ত দিয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? তার সাথে অ্যাটলিস্ট আমি কখনো ভালো থাকতে পারবো না। সামিরা ভালো মেয়ে, কিন্তু আমার মনে কোনো জায়গা করে নিতে পারেনি। মেয়েটা হয়তো ভালো, কিন্তু আমার জন্য ভালো না। আমি পারবো না এত শর্ত মেনে বিয়ে করতে। ঈশা আর দিহান এখানেই থাকবে। যার ইচ্ছা হয় সে বিয়ে করবে, ইচ্ছা না হলে করবে না। আমার এসবে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নিজের কথাও ভেবে দেখ রোহান। আমি কি চাই জানতে চাও? কখনো জানতে চেয়েছো তোমরা? হ্যাঁ বল না, কেন জানতে চাইবো না? আমি ঈশার দায়িত্ব নিতে চাই, ঈশাকে বিয়ে করতে চাই, দিহানের বাবা হতে চাই। তুই কি ভেবে কথাগুলো বলছিস? থাক, তোমরা কিছু বুঝবে না, বাদ দাও। রাজিয়া আর ফয়সাল চুপ হয়ে গেলেন। রোহানও চলে গেল। এরপর রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার মনে যা এসেছিল সে বলে দিয়েছে। সে ঈশাকে পায়নি, কিন্তু মায়াও ছাড়তে পায়নি। একাকী থাকলে তার খুব ইচ্ছে করত ঈশার সাথে কথা বলতে। ঈশা যখন দিব্যর সাথে হেসে হেসে কথা বলতো, তখন নিজেকে দিব্যর জায়গায় কল্পনা করতে ভালো লাগতো। তার এসব কল্পনার কারণেই হয়তো দিব্যর ঈশার ভালোবাসে নজর লেগে গেছে। রোহান মাথায় হাত দিয়ে বিবি করে বলতে লাগলো, আমি খুন করেছি আমার ভাইকে। আমি আমার আবেগ আটকাতে পারিনি, ওদের সুন্দর সংসারে নজর লাগিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দিস ভাই। এমনটা জানলে অনেক দূরে চলে যেতাম, কিন্তু আমিও তো ঈশাকে অনেক ভালোবাসি। আই ট্রুলি লাভ হার। আই লাভ ইউ টু দিব্য, বাট আই ওয়াজ হেল্পলেস। আই কুডন্ট কন্ট্রোল মাই সেলফ। রোহানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে গেল। ঈশা দুপুরে খায়নি। রোহানের উপর এখন ঈশাকে খাওয়ানোর দায়িত্ব। খাবার নিয়ে ঈশা রুমের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল রোহান। ঈশা ভেতর থেকেই বলল, কে? আমি। দিহান ঘুম। দরজা খোলো। না, ও ঘুম। আর কোনো দরকার আছে? খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। খাবো না। ঈশা, দরজা ভেঙে দেবো বলছি, মাথা খারাপ করবে না। ঈশা চুপচাপ দাঁড়িয়ে রইল। কত বড় সাহস দরজা ভাঙার কথা বলছে, সেও পাল্টা উত্তর দিল, দরজা ভাঙলে দিহান ভয় পাবে, ও ঘুম ভেঙে যাবে। আজ তো একটা বেয়াদব দেখছি তুমি। আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি ঈশা। খুব জোরে রোহান কথাটি বলল। ঈশা এখন মনে মনে ভয় পাচ্ছে। দরজার একপাশে দাঁড়িয়ে কেঁদে দিল সে। এতটা বোঝা হয়ে গেছে যে নিজের রুমেও শান্তিতে থাকতে পারছে না। রাজি আর ফয়সাল আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। রোহানের রাগ সম্পর্কে ফয়সাল আহমেদের ধারণা আছে। রাজিয়া রহমান কিছু বলতে যাবেন, তখনই ফয়সাল আহমেদ তাকে ইশারায় চুপ থাকতে বললেন।
ফয়সাল শান্ত কণ্ঠে দরজার কাছে এসে বলেন, ঈশা কাপা হাতে দরজা খুলে দিতে রোহান দরজাটা খুব জোরে ধাক্কা দিল। ঈশা ভয়ে কয়েক পা দূরে সরে দাঁড়ালো। রাজিয়া রোহানের সামনে এসে দাঁড়িয়ে বলল, রোহান, কার ওপর রাগ দেখাচ্ছিস? এভাবে দরজা বেঁধে বসে থাকা, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কারণ কি জিজ্ঞেস করো ওকে। আর আমার সামনে যাতে এসব ন্যাকামো না করে, এখন তার জন্য আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। দিহান আমার বাচ্চা, আপনার না। তুমি চুপ করো মা, ওকে থামাও, আমার মেজাজ খারাপ করতে মানা করো। তাদের চেঁচামেচিতে দিহানের ঘুম ভেঙে গেল। রোহান খাবারের প্লেট টেবিলের ওপর রেখে দিহানকে নিয়ে চলে গেল। আর যাওয়ার সময় বলল, খাওয়া শেষ না করলে দিহানকে পাবে না, আজকে আমার সাথেই থাকবে ও। রোহান যাওয়ার পরই ঈশা শব্দ করে কেঁদে দিল। রাজিয়া হাত ধুয়ে এসে ঈশাকে ভাত খাইয়ে দিলেন। ঈশার চোখ পেয়ে পানি পড়ছে আর সে পানি দিয়ে ভাত গিলছে। ফয়সাল আহমেদ ঈশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। খাওয়া শেষে ঈশা রাজিয়ার হাত ধরে বলল, আমি দিব্যকে ফেলে কোথাও যাব না। এখানে আমার দিব্য আছে, ওর স্মৃতি আছে সব জায়গায়। আমি দরজা আটকে বসে থাকবো, কারোর সামনে আসবো না। স্বামী আপু আর রোহান ভাইয়ার সামনেও আসবো না। তবুও এই ঘর ছেড়ে যাব না। সেই সাথে আমার দিব্য এই ঘরেই ছিল। মা, আমার দিব্য এখানেই ছিল, হয়তো এখনও আছে। আমি চলে গিয়ে ও ঘুমাতে পারবে না। মা বাবা, আমাকে তাড়িয়ে দিন না। রাজিয়া রহমান ঈশার কাপড় পাল্টে দিলেন। তারপর ঈশাকে শুইয়ে দিলেন। ঈশা রাজিয়ার হাত ধরে বলল, দিহান বাবার সাথে খেলছে হয়তো, তুমি ঘুমিয়ে পড়ো। রোহান ভাইয়া দিহানের বাবা না। ঈশা দেখো, দিহানের এখন বাবাও দরকার। বাবা ছাড়া সন্তান বড় করা খুব কষ্টের। আমি জানি কষ্টটা কেমন। কিন্তু দিব্য তো আমাদের ছেড়ে চলে গেছে। দিহান তো অনাথ। এভাবে বলো না ঈশা। হ্যাঁ, দিব্যের জায়গাটা তুমি হয়তো কাউকে দিতে পারবে না, কিন্তু দিহানকে বাবা তুমি এনে দিতে পারবে। মানে? তুমি রোহানকে বিয়ে করে নাও। রোহান দিব্যের বাবা হতে চায়, ও তোমাকে বিয়ে করতে চায়। ঈশা নির্বাক চোখে রাজিয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি ঘোলা হয়ে আসছে, আবার গাল পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রুগুলো বড্ড ব্যাহা, যখন তখন গড়িয়ে পড়ে। ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছেন মা? আমার দিব্য এখনো আমার সাথেই আছে। আমি বাকি জীবন ওর বিধবা হয়েই থাকবো। দিব্য আমার অপেক্ষায় আছে। আমি অন্য কাউকে এই স্থান দিলেই দিব্য কষ্ট পাবে। আমাদের মাঝে আর কেউ আসবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না ঈশা। আমি এতটা নির্দয় হতে পারি না মা। দিব্য কখনো ভালো থাকবে না মা। প্লিজ আমাকে আর এসব কথা বলবেন না। রাজিয়া আর কিছু বললেন না। ঈশাও অল্প সময়ের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিল। ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়ে রাজিয়া বের হয়ে গেলেন। এরপর রোহানের ঘরে গিয়ে দেখলেন সে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। রাজিয়া ছেলের পেছনে এসে তার কাঁধে হাত বুলিয়ে দিলেন। রোহান পিছন ফিরে মায়ের হাত জোড়া ভেজা কণ্ঠে বলল, আমি ঈশার কষ্ট সহ্য করতে পারছি না মা। দিব্যকে হারিয়েছি, ঈশাকেও হারাতে পারবো না। আমি ওকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। অনেক আগে থেকেই ওকে ভালোবাসতাম। একদিন জানলাম দিব্য ওকে ভালোবাসে। এরপর আর আমি আমার ভালোবাসার কথা কাউকে বলিনি, নিজের মধ্যে দাফন করে ফেলেছি। আর কত সহ্য করবো এসব? ঈশা কি এই সম্পর্ক মেনে নেবে? জানি না, কিন্তু আমি ঈশার অপেক্ষায় থাকবো। অফিসের আজ খুবই গুরুত্বপূর্ণ মিটিং আছে। রোহান যথেষ্ট ফর্মালভাবে নিজেকে তৈরি করেছে। দাড়িগুলো বেড়ে যাওয়ায় নিজেকে কিছুটা দেবদাস মনে হচ্ছিল তার, তাই হালকা ছাটানোর ইচ্ছে ছিল, কিন্তু অমনোযোগী হওয়ায় ছাটানোর জায়গায় পুরো কেটে গেছে। তাই বাধ্য হয়ে ক্লিন শেভ করতে হলো তাকে। নিজেকে দেখেই এখন এলিয়েনের মতো লাগছে তার। রোহান কখনো ক্লিন শেভ করেনি, তার ভালো লাগে না ক্লিন শেভ করতে। প্রচুর বিরক্তি নিয়ে রোহান নিজের রুম থেকে বের হলো। এদিকে ঈশার আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে সে আজ দিব্যর পছন্দের হলুদ শাড়িটি বের করে পরল। দিব্যর পছন্দের জিনিসগুলো নিজের মাঝে ধারণ করে রেখে সে দিব্যকে খুঁজে নেয়। ঈশার চুল খোলা ছিল। কিছুক্ষণ আগেই গোসল করে বের হয়েছে সে, ঠিকমতো মাথাটাও মোছেনি। এত সময় কোথায় তার? দিয়ানের ঘুম ভাঙার আগে বাসার কাজগুলো সারতে হবে। আর সামনে ঈশার অনার্স ফাইনাল পরীক্ষা। অনেক দিন পড়াশোনাও হয় না, তাই আজ বাবার বাসায় যাওয়ার পরিকল্পনা করছে। কয়েকদিন সেখানে থাকলে পড়াশোনা করতে পারবে। এই ঘরে থাকলে শুধু মনটা দিব্যকেই খুঁজতে থাকে। নাস্তা বানিয়ে ডাইনিংয়ে সাজিয়ে রাখছিল ঈশা।
তার চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ঈশাকে দেখতে এই মুহূর্তে খুব স্নিগ্ধ লাগছে, যেখানে কোনো কৃত্রিমতা নেই। রোহান রুম থেকে বের হয়ে ঈশাকে দেখে দাঁড়িয়ে গেল। রোহান মনে মনে ভাবতে লাগলো, ঈশা, আজ শাড়ি পরেছ কেন? আজ কি কোনো স্পেশাল দিন? যাই হোক, ভালোই লাগছে দেখতে। ও কি প্রতিদিন এভাবে গুছিয়ে রাখতে পারে না নিজেকে? সব সময় এলোমেলো থাকার দরকারটা কি? কারোর উপস্থিতি টের পেয়ে মুখ ঘুরিয়ে রোহানকে দেখার সাথে সাথে ঈশার বুকটা ধক করে উঠল। ঈশার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো দিব্য নামটা। প্রথম দেখায় রোহানকে সে দিব্য ভেবে ফেলেছে। রোহান ব্যাপারটা বুঝতে পেরে ঈশার কাছে আসতে যাবে, তখন ঈশা জাজলো কণ্ঠে বলে উঠল, আপনি আমার দিব্য হওয়ার চেষ্টা করবেন না। আপনি কি ভেবেছেন আপনি দিব্যের মতো চলাফেরা করলে আমি আপনাকে দিব্যের জায়গা দিয়ে দেব? কখনো না। রোহান কিছু বলার আগে ঈশা নিজের ঘরে চলে গেল। রুম বন্ধ করে অনেকক্ষণ কান্না করলো। এরপর বাবার বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। এদিকে রোহান ঈশার কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেল। নাস্তা না করেই বেরিয়ে পড়ল বাসা থেকে। দিয়ানকে দেখে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঈশার রাগ দেখে আর সাহস হয়নি। সন্ধে অনিকের সাথে রোহানের দেখা হলো। অনিক রোহানকে দেখে বলল, দিব্যের লুক। ভুলে কাটা পুড়ে গেছে, তাই অনিচ্ছাকৃতভাবেই এই লুক হয়েছে। আর ঈশা ভাবছে আমি দিব্য হওয়ার চেষ্টা করছি। ভাববে না কেন? তুই ওকে বিয়ে করবি বললি আর ও ভাবলেই দোষ? তুই এই কথা কিভাবে জানলি? তোর বোন আমার বউ, ভুলে গেলি নাকি? ও, তাহলে মা দিয়াকে কথাটা বলে দিয়েছে? যাই হোক, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আই সাপোর্ট ইউ। ঈশার এখন এমন কাউকে দরকার যে ঈশাকে অনেক ভালোবাসবে। একমাত্র তুই ছাড়া ঈশাকে আর কেউ ভালোবাসতে পারবে না। ঈশা রাজি হবে না? এত সহজে রাজি হবে ভাবলি কিভাবে? দিব্যের জায়গা নেওয়া যাবে না ভাই। দিব্য একটা ভালোবাসা। স্কিপ অনেক নিতে পারি না এসব। ভাবতেও কষ্ট হয় যে দিব্য আর নেই। মেনে নিতে পারি না এই সত্যটা। প্লিজ স্কিপ দিস। আমিও মেনে নিতে পারি না এই সত্যিটা। ওকে, ফরগেট ইট। এখন বল, সামিরার ফ্যামিলিকে কিভাবে হ্যান্ডেল করবি? জানি না, সামিরাকে আমি কখনো বুঝে উঠতে পারিনি। বিয়ে করা দরকার, একদিন তো করতেই হবে, তাই না করিনি। কিন্তু ঈশাকে নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? ওর আর ওর পরিবারকে। আচ্ছা, ঈশাকে বিয়ে করার জন্য এই বিয়ে ভাঙার কথা বলছিস না তো? ঈশাকে ভোলার জন্য, দিব্য আর ঈশার জীবনে না আসার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। আর এখন ঈশার জীবনে আমার থাকা প্রয়োজন। এই মুহূর্তে ঈশাকে একা ফেলে আমি সরে যেতে পারি না। আর আমি মিথ্যে বলাও পছন্দ করি না। আসলে আমার নিজেরই ঈশাকে খুবই দরকার। আমি ভালো থাকতে পারবো না ঈশাকে ছাড়া। দিব্য বেঁচে থাকলে তখন হয়তো সামিরাকে বিয়ে করতি। আর যদি তোর আর সামিরের বিয়ের পরে অ্যাক্সিডেন্ট হতো তখন? সৃষ্টিকর্তা কাউকে এতটা অসহায় করেন না। হয়তো আমার অপূর্ণতাগুলো পূর্ণ করার সুযোগ দিয়েছেন আমাকে। হয়তোবা দিব্যের আয়ু কম ছিল, তাই আমাকে ঈশার জন্য সৃষ্টি করেছেন। হয়তো এই জন্য সামিরার সাথে বিয়েটা আটকে গেছে। আর আর তোর এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। তবুও জানার ইচ্ছে ছিল। দায়িত্ব কখনো ফেলে দেওয়া যায় না। আর তোর এইসব প্রশ্ন খুবই উদ্ভট। দিব্য তোকে কিভাবে সহ্য করত রে? তুই দিব্যের জায়গা নিতেও পারবি না। ঝগড়া করিস না, আমার বোন কিন্তু তোর বউ। কি করবি তুই? দিয়াকে তো আমি ছাড়ছি না। খবরদার, আমার সাথে রেশারেশি করতে আসবি না। রোহান বাঁকা চোখে অনিকের দিকে তাকালো। অনেক রোহানের দিকে তাকিয়ে হেসে বলল, কুল কুল। আমি শুধু তোর একমাত্র বন্ধু। আমাকে ছাড়া তোর আর কোনো গতি নেই। ভয় পেয়েছিস? না, ভয় পাবো কেন? দিয়ার ভাই বলে কথা। হয়েছে, এখন বাসায় যা। আমার বউ আমার অপেক্ষায় আছে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি তোর পক্ষে আছি। ঈশাকে আর হারিয়ে ফেলিস না। তোর এতদিনের অপেক্ষার সমাপ্তি টেনে দে। রোহান মুচকি হাসলো। সে আসলেই ঈশাকে আর হারাতে চায় না। রোহান আজও পাশে এসে ফ্রেশ হয়ে দিহানকে খুঁজতে গেল। রাজি আর ফয়সাল রোহানকে দেখে বললেন, আজ সকালে ছোট্ট দিব্য তার মায়ের সাথে নানার বাড়ি গেছে। রোহান প্রতি উত্তরে মৃদু হেসে নিজের ঘরে চলে আসলো। তার এই মুহূর্তে একদমই ভালো লাগছে না। দিয়ান আর ঈশাকে ছাড়া ঘরটা আরও বেশি মৃত মনে হচ্ছে। সে এক সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল। আর ঈশাকে দেখার তীব্র বাসনা নিয়ে রোহানের রাত দিন কেটে যাচ্ছে। আজ ফয়সাল আহমেদ আর রাজিয়া রহমান সামিরার বাবা মার সাথে শেষ দেখা করলেন। বিয়েটা তারা ভেঙে দিলেন। অনেকটা তর্কের পর্যায়ে চলে যাওয়ার পরও ফয়সাল আর শফিউলের বন্ধুত্ব থাকায় বিষয়টাই সুষ্ঠু মীমাংসা তারা করে ফেলেন। কারণ ফয়সাল আহমেদ যখন জানতে পারলেন রোহান ঈশাকে ভালোবাসত,
তার কাছে রোহানের ভালো থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অন্যদিকে দিহান বাবা ছাড়া কিভাবে থাকবে সেই চিন্তা করে এই সিদ্ধান্ত নেন। একটি সন্তানের জন্য বাবা মা দুজনেই প্রয়োজনীয় ব্যক্তিত্ব। মা সন্তানকে জীবনে চলার পথ দেখিয়ে দেয়, আর বাবা সেই পথ অন্ধকারাবৃত হলে তাতে আলো জ্বালিয়ে দেয়। মা সন্তানকে জীবনযুদ্ধের জন্য সাহস দিয়ে যায়, আর সেই সাহস হারিয়ে ফেললে বাবা সন্তানকে আগলে রাখে সব ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করার জন্য। মা ভেঙে পড়লে আশ্রয়ের জন্য হাত বাড়িয়ে দেয়, আর বাবা শাসন করে আবার নিজের পায়ে দাঁড়াতে শেখায়। রোহান ছাড়া দিহানের বাবা আর কেউ হতে পারবে না, আর কারোর পক্ষে একা পুরো জীবন পার করা সম্ভব না। তাই ঈশা আর রোহানের বিয়ের ব্যাপারে রাজিয়া আর ফয়সাল মত দিলেন। আর পরের দিন তারা কামাল সাহেব আর ঈশিতা পারভিনের সাথে এই ব্যাপারে কথা বলতে গেলেন। তাদের বিয়েতে আপত্তি থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা নিজেরাই ঈশার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। রোহান যেহেতু স্বেচ্ছায় রাজি হয়েছে, তাই তারা আর কোনো প্রশ্ন করলেন না। তবে ঈশা এসব জানার পর অনেক কান্নাকাটি করেছে। ঈশার ইচ্ছে সে দিব্যর বিধবা হয়েই বেঁচে থাকবে আর নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেকে মানুষ করবে। এখন এই বিয়ে হয়ে গেলে মৃত্যুর পর দিব্যর সাথে দেখা হওয়ার পর ঈশা তাকে মুখ দেখাবে কিভাবে? এমন সব কথা বলে সে বিয়ের বিপক্ষে চলে যায়। কিন্তু ঈশার বাবা মা, শ্বশুর শাশুড়ি আর তার নিকট আত্মীয়দের যুক্তির কাছে ঈশার যুক্তি দাঁড়াতে পারল না। আর এই বিয়ের একমাত্র কারণ দিহানের ভবিষ্যৎ। শেষমেশ এক সপ্তাহ পর আড়ম্বরহীনভাবে ঈশা আর রোহানের বিয়ে হয়ে গেল। বাসায় ঘরোয়া আয়োজনে আগত বর্ণ হলো। বিয়ের পরও রোহান ঈশাকে দেখতে পায়নি। ঈশা যে ধরেছিল সে কোনোভাবেই ওই বাড়ি যাবে না, তাই অগত্যা ঈশাকে ছাড়া রোহানকে বাসায় ফিরতে হলো। আজ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে সে ঈশাকে দেখেনি। কেমন দুর্ভাগা সে, বিয়ে করেও বউকে দেখতে পারল না। সেই অধিকারটুকুও ঈশা তাকে দেয়নি। তবু আজ মনে এতটুকু প্রশান্তি এসেছে, কারণ অনেক অপেক্ষার পর রোহান তার ভালোবাসা পেয়েছে। তবে এই মুহূর্তে নিজেকে দেখে রোহানের খুব হাসি পাচ্ছে। সে মনে মনে ভাবছে, হয়তো তুই প্রথম পুরুষ যে বিয়ে করে একাই ছাদের পিলারে হেলান দিয়ে বাসর করছে, আর বউ হয়তো তার প্রথম স্বামীর বিরহ এখনও অশ্রু বিসর্জন দিচ্ছে তাদের ভালোবাসার অংশকে কোলে নিয়ে। না না না, শুধু দিব্য আর ঈশার ভালোবাসার অংশ না, দিহান 3টি জীবনের যোগসূত্র। শুধু দিব্যের একার অধিকার নেই, আমারও আছে। আমিও দিহানের বাবা। ফোনের ওয়ালপেপারে দিব্যর ছবি লাগিয়েছে রোহান। সেই ছবিটির দিকে তাকিয়ে এসে বলল, দিব্য, তুই যে সত্যি আর ফিরে আসবি না এই কথা এখনো বিশ্বাস হয় না। মাত্র 1 সপ্তাহের ছুটি নিয়েছিলি, আর আজ লম্বা ছুটিতে চলে গেছিস। একবার যদি কোনো খারাপ আভাস পেতাম, আমি তোকে কখনোই যেতে দিতাম না। তুই কি ভাবছিস আমি তোর ঈশাকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছি? আমি কখনো এমন কিছু হোক তা চাইনি। আমার সাথে অভিমান করিস না। রোহানের মনের মাঝে জড়তে এসে ভিড় করেছে। দিব্য কি জানতে পেরেছে ঈশা এখন শুধু তার অপসরী নয়, রোহানেরও জীবিকা? ঈশা শুধু দিব্যর সন্তানের মা নয়, রোহানও এখন ঈশার সন্তানের বাবা। ওপারের মানুষগুলো কি এপারের মানুষগুলোকে দেখতে পায়? তার কি কাছাকাছি থাকার অধিকার পায়? রোহানের এসব জানেনি। যদি দেখতে পায়, কাছাকাছি থাকার অধিকার পায়, তাহলে দিব্য হয়তো খুব কষ্ট পাবে। ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখতে না পারার কষ্ট, কথা বলতে না পারার কষ্ট, কাছে আসতে না পারার কষ্ট। রোহান জানে এই কষ্টটা কতটাই না ভয়ঙ্কর। সে চায় না দিব্য সেই কষ্ট পাক। রোহান চাই দিব্য এমন কোথায় থাকুক যেখানে শুধু শান্তি আর শান্তি, যেখানে কোনো মায়া, কোনো বন্ধন নেই। দিব্য ঘুমিয়ে থাকুক। একদিন তাকেও তো ঘুমিয়ে যেতে হবে। সবাই তো এভাবেই ঘুমিয়ে পড়বে যেভাবে আজ দিব্য ঘুমিয়ে আছে। রোহান চাই এখন দিব্য যাতে শান্তিতে ঘুমাক। একদিন হয়তো রোহান এসে দিব্যকে জাগিয়ে দিবে সেই ঘুম থেকে। তখন তারা আবার একসাথে হাসবে, কথা বলবে, পাশাপাশি হাঁটবে। এগুলো সব রোহানের কল্পনা মাত্র, কারণ একমাত্র সৃষ্টিকর্তাই জানেন সবার ঠিকানা কোথায়। গভীর রাত, পরিষ্কার আকাশ, খুব সুন্দর একটি চাঁদ আকাশটিতে স্থান পেয়েছে। রোহান আর ঈশার জীবনের সাথে এই আকাশ আর চাঁদের খুব মিল।
অন্ধকারাবৃত্ত এই আকাশের মতো রোহানের জীবনটাও অন্ধকারময়। সেই অন্ধকারকে কিছুটা আলোকিত করার জন্য ঈশার খুব প্রয়োজন। যেভাবে এই চাঁদটি আকাশের অন্ধকারচ্ছন্নতা কিছুটা কমিয়ে দিয়েছে। চাঁদের গায়ে যেমন দাগ লেগে আছে, ঈশার জীবনও কষ্টের দাগে ভরে আছে। চাঁদের দাগ কখনো মুছে দেওয়া যাবে না। রোহানা হয়তো দিব্যর স্মৃতি কখনো মুছে দিতে পারবে না, বরং চাঁদকে দাগের কারণেই অনন্য লাগে। ঠিক তেমনি ঈশাকেও দিব্যর ভালোবাসার মানুষ আর দিহানের মা হওয়ার জন্য রোহানের কাছে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ মনে হয়। আকাশ আর চাঁদ একসাথে, তবুও তাদের দূরত্ব অনেক বেশি। আজ ঈশা আর রোহান একই বন্ধনে আবদ্ধ হয়েও তাদের কাছে আসার পথ অনেক দূরে, কিন্তু রোহানের বিশ্বাস এই আকাশের মতো সে হেরে যাবে না। তার জীবনের চাঁদ একদিন তার কাছে আসবেই। আজ রোহানের ভালোবাসার শেষ সমাপ্তি হয়েছে। তার এতদিনের অপেক্ষার অবসান হয়েছে ঠিকই, কিন্তু একদিন ঈশাকে কাছে পাওয়ার অপেক্ষারও সমাপ্তি হবে। আজ নয়তো কাল ঈশাও তাকে ভালোবাসবে। রোহান দিব্যর পুরো জায়গা নিতে চায় না। ঈশান শুধু তার জন্য মনে অল্প একটু হলেও জায়গা করে দিলেই হবে। এতেও নিজেকে সার্থক ভাববে রোহান। ছাদে দাঁড়িয়ে আছে ঈশা। সামনের সেই বাড়িটা দেখা যাচ্ছে, যে বাড়িতে দিব্য আর তার বাসর হয়েছিল। খুব ইচ্ছে করছে সেই ঘরে যাওয়ার। ইচ্ছেটা আটকাতে মন চাইছিল না তার, তাই ধীর পায়ে ছাদ থেকে নেমে রুমে একবার উকি দিয়ে দেখল দিহান ঘুম। এরপর বাইরে চলে এলো। ঈশার বাগানে আজ কোনো ফুল ফুটেনি। ঈশার জীবনের মতো বাগানটিও নিস্তেজ হয়ে আছে। মেন গেট পার হতে ঈশা দাঁড়িয়ে গেল। দিব্য ঠিক এইখানে দাঁড়িয়ে ঈশার অপেক্ষা করত। পুরনো স্মৃতি মনে পড়তেই ঈশার চোখ ছলছল করে উঠল। ঈশা এবার তাদের পুরনো বাড়িটিতে ঢুকলো। তার কাছে ঘরের এক্সট্রা চাবি ছিল। সে চাবি ঘুরিয়ে ঘরে পা রাখলো। আশেপাশে ধুলো জমে আছে। মাসে একবার পরিষ্কার করানো হয়, কিন্তু 3 মাসে এই ঘরটিতে কারোর আসা হয়নি। আজ 3 মাস হয়ে গেল তার দিব্য ওপারে চলে গেছে। ঈশার কাছে এই 3 মাস খুব যন্ত্রণাদায়ক ছিল। ধীর পায়ে তাদের পুরনো রুমে ঢুকলো ঈশা। অনেকক্ষণ কারণ ছাড়াই সেখানে দাঁড়িয়েছিল সে, কিন্তু আর পারছে না দাঁড়িয়ে থাকতে। দিব্যকে এই মুহূর্তে তার খুব মনে পড়ছে। ঈশা বারান্দার সামনে এসে বসে পড়ল। মুখ চেপে কান্না করছে সে। আর কত কাঁদবে? কাঁদতে কাঁদতে এই কান্নার প্রতি বিরক্ত এসে গেছে তার। বেলা 12টা। দিয়ান সেই সকালে ঘুম ভাঙার পর থেকে কাঁদছে। বাচ্চাটার হয়তো খুব খিদে পেয়েছে। ঠোঁটটা একদম শুকিয়ে গেছে তার। ঈশিতা পারভিন দিয়ানকে শান্ত করতে ব্যস্ত, আর কামাল সাহেব ও ইফতি ঈশাকে আশেপাশে খোঁজাখুঁজি করছেন। তার খুব ভয় পাচ্ছেন, কারণ ঈশার ইচ্ছের বিরুদ্ধে রোহানের সাথে তার বিয়ে হয়েছিল। এখন যদি রাগের বশে সে কিছু একটা করে বসে। এদিকে খুব ভোরে ঈশা বাসা থেকে বের হয়েছিল, তাই কেউ তাকে দেখেনি। ওই সময় দিব্যর পুরনো বাসার দারোয়ানও ঘুমিয়েছিল, তাই সেও ঈশাকে ঢুকতে দেখেনি। কিন্তু ঈশা তো সেই ভোরেই এসে বসে আছে দিব্যদের পুরনো ঘরে, আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। ইফতি রোহানকে ফোন দিয়ে ঈশাকে না পাওয়ার খবরটা দিল। রোহান সে সময় অফিসে ছিল। কাজ ফেলে সে তাড়াতাড়ি চলে এলো। দিব্যদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রোহান বলল, এই বাসায় যায়নি তো? দারোয়ানকে জিজ্ঞেস করেছি, সে বলল যেতে দেখিনি। দারোয়ান বলল আর তোমরা বিশ্বাস করলে? একটু দেখে আসবে না? চাবি আছে? আপুর কাছে থাকতে পারে। ভাইয়া, আপু কিছু একটা করে ফেললে? কখনো না, ঈশা এমন মেয়ে নয়। ভাইয়া, আপু এমনই। চুপ করবে তুমি? ইফতি চুপ হয়ে গেল। রোহানের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। দারোয়ানকে ডেকে দরজার তালা ভেঙে পুরনো বাড়ির ভেতরে ঢুকলো রোহান। স্পষ্ট বোঝা যাচ্ছে ঈশা এখন এখানেই আছে। ধুলোমাখা ঘরে মেঝেতে পায়ের চাপ পড়ে আছে। ইফতিকে বাইরে দাঁড় করিয়ে রোহান দিব্য আর ঈশার পুরনো রুমটিতে ঢুকলো। দেখলো ঈশা মেঝেতে পড়ে আছে। কাছে গিয়ে দেখলো সে খুব শান্তভাবে ঘুমিয়ে আছে, আবার মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। রোহান ঈশার পাশে এসে বসলো। চোখের পানি গড়িয়ে পড়ে। ধুলোমাখা মেঝেটি আরও ময়লাটে দেখাচ্ছে। ঈশার কালো রঙের জামাটি ধুলোয় মাখামাখি হয়ে আছে। রোহান ঈশার মাথায় হাত বুলিয়ে দিল। মাথাটি মেঝে থেকে তুলে তার বুকে স্থান দিল। ঈশা তবুও ঘুম ভাঙল না। পকেট থেকে রুমাল বের করে ঈশার মুখে লেগে থাকা ময়লাগুলো ছেড়ে দিল। তারপর ঈশাকে কোলে নিয়ে
বেরিয়ে এলো। বাসায় এনে সে ঈশাকে বিছানায় শুয়ে দিল। হয়তো এত সহজে ঈশার ঘুম ভাঙবে না। আর দিহানেরও খিদে পেয়েছে, তাই জোর করে ঈশাকে ঘুম থেকে জাগিয়ে দিল রোহান। চোখ খুলে রোহানকে দেখে দিব্য ভেবে বসলো ঈশা। ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, তুমি চলে এসেছো? আমি কত কষ্টে ছিলাম জানো। আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। দিব্য প্লিজ আমাকে ফেলে যেও না কোথাও। আর যাবে না বলো, প্রমিস করো। রোহান কিছু বলার আগে ঈশা তাকে জড়িয়ে ধরল। ঈশার ঘুমের ভাব এখনো কাটেনি। সে হয়তো ভাবছে সে স্বপ্ন দেখছে। ঈশা রোহানের গালে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। এদিকে রোহান নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। ঈশার মাথায় সে ধীরে ধীরে হাত বুলিয়ে যাচ্ছে। এখন ঈশা আবার ঘুমিয়ে পড়লে তার জন্য ভালো হবে। শুধু শুধু সে কেন ডাকতে গিয়েছিল ঈশাকে? এখন যদি ঈশার ঘুমের ভাবটা কেটে যায় তাহলে দুজনকে লজ্জায় পড়তে হবে। এদিকে অল্প কয়েক মিনিটের মধ্যে ঈশা ঘুমের ভাব কেটে গেল। সে চোখ খুলে শক্ত করে রোহানকে বুকের সাথে মিশিয়ে রাখলো আর মনে মনে ভাবতে লাগলো, দিব্য তো নেই। দিব্য কোথা থেকে আসবে? তাহলে কি রোহান ভাইয়াকে দিব্য ভেবে ফেলেছি? ছি, কীভাবে চেহারা দেখাবো ওনাকে? কি করলাম আমি একটু আগে? ওনার খালি চুমু খেলাম। পাগল টাগল হয়ে গেছি নাকি আমি? একটু জোরে ধাক্কা দিয়ে ঈশা রোহানকে সরিয়ে দিল আর রুম থেকে পালিয়ে বের হয়ে গেল। রোহানও আশঙ্কিক ধাক্কা সামলাতে পারল না। সে কোমরে হালকা ব্যথা পেয়ে গেল। এরপর ঈশা সারাদিন আর রোহানের সামনে যায়নি। দিয়ানের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রোহানও বাসায় চলে গেল। কয়েক সপ্তাহ পর ঈশার অনার্স ফাইনাল শুরু হয়ে গেল। ভার্সিটি থেকে বাসার দূরত্ব অনেক বেশি। ঈশার যাওয়া আসার অনেক কষ্ট হয়। আর এতক্ষণ দিহান মা ছাড়া কীভাবে থাকবে? দিহানকে নিয়ে গেলেও রাখার কোনো জায়গা খুঁজে পায় না। আর প্রতিদিন নিয়ে যাওয়া কি সম্ভব? বাইরে ঠান্ডা বাতাস লেগে যদি অসুস্থ হয়ে পড়ে? এতগুলো সমস্যা নিয়ে ঈশা ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না। আর ঈশার পরীক্ষাটাও 1.5 মাস ধরে চলবে। শেষমেশ রোহান এই সমস্যার সমাধান করে ফেল। ভার্সিটির পাশেই 1.5 মাসের জন্য একটা বাসা ভাড়া নিয়ে নিল। ঈশা আর দিহানকে নিয়ে সেই বাসায় উঠে পড়ল। ঈশা প্রথমে রাজি না হলেও পরিস্থিতির কারণে রাজি হতে বাধ্য হয়েছে। ঈশা পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। রোহান এই সময় অফিস থেকে ছুটি নেয়। একেবারে দুপুরে খেয়ে অফিসে যায়, আসে রাত 8টায়। এদিকে বাসা এক রুমের হওয়ায় ঈশাকে বাধ্য হয়ে রোহানের সাথে থাকতে হচ্ছে। কিন্তু মধ্যে বড় বড় দুটো বালিশ দিয়ে রোহানকে পৃথক রাখে ঈশা। বিছানা ছোট, তার উপর 2টা বড় বড় বালিশ অর্ধেক জায়গা নিয়ে ফেলেছে। রোহানেরও থাকতে খুব কষ্ট হচ্ছে। ঈশা আর দিহানের যাতে ঘুমের সমস্যা না হয় তাই তেমন একটা নড়াচড়াও করল না রোহান। শেষে 2টা চেয়ার জোড়া দিয়ে নিজের জন্য অল্প জায়গা করে নিল। ঈশা এত কিছু বুঝলেও তেমন পাত্তা দেয়নি। সে তো এমন মেয়ে নয়, কিন্তু তার রোহানের প্রতি কোনো ভালো লাগা নেই। তার ধারণা সে যদি রোহানকে একটু গুরুত্ব দেয় তবে রোহান আশকারা পেয়ে যাবে। আর ঈশা রোহানকে কখনো দিব্য জায়গা নিতে দেবে না। ঈশা জানে অবহেলা মানুষকে দূরে ঠেলে দেয়। রোহানও হয়তো তার অবহেলা পেয়ে একদিন দূরে চলে যাবে, আর তখনই সে হাঁপ ছেড়ে বাঁচবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ফেলল রোহান। ঈশাকে ডাকতে যাবে, তখনই দেখল ঈশা উঠে গেছে। ঈশা রোহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল। বিরক্ত মাখা কণ্ঠে বলল, আপনাকে আমি সভ্য ভেবেছিলাম, আর আপনি অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে আছেন। কি চান? দেখেন, কোনো বাজে চিন্তা ভাবনা মাথায় রাখবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। দেখো ঈশা, আমি শুধু তোমাকে ঘুম থেকে ডাকতে এসেছিলাম, আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি এখন তোমার স্বামী। অ্যাটলিস্ট সুন্দর করে কথা বলো। আপনাকে আমি দিহানের জন্য বিয়ে করেছি, সো আপনি আমার কেউ নন। আপনি শুধু দিহানের বাবা, যদিও দিহানের বাবা হওয়ার কোনো দরকার ছিল না। আর শুনুন, দিহানের জন্য এই বিয়ে হয়েছে, তাই আপনি শুধু দিহানের দায়িত্বটাই পালন করুন। আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার যখন ইচ্ছে আমি তখন উঠব, যেমন ইচ্ছে হয় তেমন করব। আপনি নাক গলাতে আসবেন না। ঈশা, সকাল সকাল কি শুরু করেছো? ঈশা আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। রোহানের ঈশার এমন কথাবার্তা পছন্দ হয়নি। ঈশা তাকে অবহেলা করছে, সেটা সে মেনে নিয়েছে, কিন্তু এভাবে কড়া ভাষায় কথা বলার মতো কোনো অপরাধ তো রোহান করেনি। এদিকে ঈশা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল, আর রোহান দিহানকে কোলে নিয়ে ঘুরে ঘুরে হাঁটছে। ঈশা রোহানের সামনে এসে বলল, দিহানকে রুমে রেখে আসেন, ওর খিদে পেয়েছে। আগে তুমি নাস্তা করে আসো।
আমি নাস্তা করব কি করব না সেটা আপনার ভাবতে হবে না। রোহান আর কিছুই বলল না। কথা বলতে গেলে কথা আরও বাড়বে। এদিকে আজ ঈশারও পরীক্ষা। রোহান চায় না তার জন্য ঈশার পড়াশোনার কোনো ক্ষতি হোক। ঈশা দিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেল। রোহান ডাইনিংয়ে এসে বসে রইল। সে অনেক ভালোবাসা দিয়ে ঈশার জন্য নাস্তা বানিয়েছিল। ভেবেছে নাস্তা বানাতে গেলে ঈশা দেরি হয়ে যাবে আর বাইরে কিছু খেলে সে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু ঈশা তো একটুও খেয়েই দেখল না। অনেক ইচ্ছে ছিল ঈশার সাথে বসে নাস্তা করার। প্রতিদিনের মতো আজও ঈশা চলে যাওয়ার পর ঈশার সব কাজ রোহান করে ফেল। ঈশার জন্য দুপুরের খাবারটাও রান্না করে রাখলো। ঈশা পছন্দের খাবারের লিস্ট বানিয়েছে রোহান। সে ইউটিউব দেখে দেখে সারাদিন শুধু রান্না করে আর দিহানকে সামলায়। কিন্তু ঈশা তবুও রোহানের সাথে কথা বলতে চায় না। রোহানের ছায়াও যেন তার সহ্য হয় না। আজ রোহানের বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। এসে দেখলো ঈশা আর দিহান ঘুমিয়ে আছে আর ঈশা রাতের খাবারও রান্না করে খেয়েছে। রোহানও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঈশার পাশে শুয়ে পড়ল। হঠাৎ দরজায় খুব জোরে জোরে শব্দ হতে লাগলো। কেউ বাধাহীনভাবে দরজার কড়া নাড়ছে। ঈশার ঘুম ভেঙে গেল। মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো রোহান বেঘরে ঘুমাচ্ছে। ঈশা বিছানা ছেড়ে দরজার সামনে এসে ফটক দিয়ে দেখলো কোনো এক ছেলে মানুষের অবৈ দেখা যাচ্ছে, কিন্তু কে সেটা বোঝা যাচ্ছে না। ঈশা মনে মনে ভয় পেয়ে গেল। সে দৌড়ে রোহানের কাছে এসে বলল, শুনছেন কে এসেছে একটু দেখবেন? রোহান হালকা নড়চড়ে আবার ঘুমিয়ে পড়ল। ঈশার এবার খুব বিরক্ত লাগছে। বিড়বিড় করে বলল, যত সব ঘুম কাতুর একটা। ঈশা দরজার সামনে এসে এবার সাহস নিয়ে জিজ্ঞাসা করলো, কে? কাঁপা কাঁপা কণ্ঠে জবাব আসলো, অপসরি দরজা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে ফেলে কোথায় চলে গেছো? দিব্যর কণ্ঠ শুনে ঈশার পুরো শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। সে কাঁপা হাতে দরজা খুলে দেখল দিব্য তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি তুমি আমাকে কিভাবে বলে গেলে অপসরি? এত সহজে তুমি আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিলে। আমার কথা একবারও মনে পড়ল না। আমার খুব কষ্ট হয় জানো। তুমি শুধু আমার অপসরি, শুধুই আমার। আমি সবসময় তোমারই থাকবো দিব। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি ওই লোকটাকে বিয়ে করতে চাইনি, সবাই জোর করে বিয়ে দিয়েছে। আমি তো এখনো তোমারই আছি। আমি আমার অপসরি আর আমার বাবুকে খুব মিস করি। সত্যি? আচ্ছা তুমি বাবুকে কোলে নেবে না? আমি দিহানকে নিয়ে আসি, তুমি এখানে বসো। ঈশা দিব্যর হাত ধরে তাকে সামনের চেয়ারে বসালো। তারপর দৌড়ে রুমে গিয়ে দিহানকে কোলে নিয়ে ফিরে এসে দেখলো দিব্য নেই। সে কোথাও দিব্যকে খুঁজে পেল না। ঈশা পাগলের মতো কাঁদতে লাগলো আর চিৎকার করে বলল, আমি আবার হারিয়ে ফেলেছি তোমাকে। দিব্য প্লিজ ফিরে আসো, আমি কাউকে তোমার জায়গা দেবো না, প্রমিস। কান্নার শব্দ কানে পৌঁছাতেই রোহানের ঘুম ভেঙে গেল। ঈশা ঘুমের মধ্যে কান্নাকাটি করছে, হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছে। রোহান ঈশার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর ধীর কণ্ঠে ঈশাকে ডাকলো, ঈশা কি হয়েছে? ঈশা তুমি কি ঠিক আছো? ঈশার ঘুম ভাঙতে সে রোহানকে দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লো আর চিৎকার করে বলল, এখন বেরিয়ে যান রুম থেকে, আমার পাশে থাকবেন না, যান বলছি। কি হয়েছে ঈশা? এমন করছো কেন? কথা কি কানে ঢুকছে না? অসভ্য লোক একটা, বেরিয়ে যান বলছি। আমার দোষটা কোথায় ঈশা? আপনার জন্য আমার দিব্য কষ্ট পাচ্ছে, শুধুমাত্র আপনার জন্য। আই হেট ইউ। ঈশা শান্ত হও, আমি চলে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর তোমার সামনে আসবো না। রোহান রুম থেকে বেরিয়ে পড়ল। বাসাটা 1 মাসে তারা ভাড়ার জন্যই নিয়েছিল। এখানে তেমন ফার্নিচার নিয়ে আসেনি, শুধু একটা বেড, ডাইনিং আর রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস সাথে এনেছে। সোফাও ছিল না। এখন বাকি রাত কীভাবে কাটাবে রোহান? শেষে একটা জায়নামাজ বিছিয়ে বালিশটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। ঘুম আসছে না, তার মাথায় ঘুরছে ঈশা কি দিব্যকে স্বপ্নে দেখেছে? দিব্য কি বলেছে ঈশাকে রোহানের সাথে থাকলে কি দিব্য কষ্ট পায়? রোহানও দিব্যকে অনেকবার স্বপ্নে দেখেছিল, কিন্তু রোহানকে সে কিছুই বলেনি। বলেছে শুধু ঈশা আর দিহানের খেয়াল রাখতে। তাহলে ঈশাকে কষ্ট পাওয়ার কথা কেন বলছে দিব্য? এসব ভাবতে ভাবতে রোহান ঘুমিয়ে পড়ল। সকালে ঈশা ঘুম থেকে উঠে দিহানকে নিয়ে নাস্তা খেয়ে চলে গেল। রোহান ঘুম থেকে উঠে ঈশাকে পুরো ঘর খুঁজে কোথাও পেল না। ঈশার আরও 3টা পরীক্ষা বাকি ছিল। আজও পরীক্ষা আছে। সে দিহানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে। এদিকে রোহান ভার্সিটিতে এসে দেখল ঈশা দিহানকে পরিচিত একটা মেয়ের কাছে দিয়ে
পরীক্ষা দিতে বসেছে। রোহান মেয়েটির কাছে গিয়ে বলল, দিহানকে আমার কাছে দাও, তুমি চলে যাও। ঈশা আপু আমাকে দিয়ে গেছেন। আপনি কি? আমি ঈশার হাজব্যান্ড। ঈশা আপুর হাজবেন্ড তো মারা গেছেন। দেখো, আমি দিহানের বাবা। এমন সময় ভার্সিটির প্রফেসর মান্নান ইসলাম রোহানকে দেখে বলেন, আরে রোহান, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈশা কেমন আছে? আজ বোধহয় ওর পরীক্ষা। জি স্যার। দিহানকে দেখে মান্নান স্যার জিজ্ঞেস করলেন, আরে এটা কি আমাদের হিরোর ছেলে? জি 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 স্যার। মান্নান ইসলাম মেয়েটির কাছ থেকে দিহানকে নিয়ে বলেন, দিব্যির খবর শুনে কষ্ট পেলাম। ঈশা খুব কম বয়সে স্বামী হারিয়েছে। শুনলাম তুমি বিয়ে করেছো ঈশাকে। জি স্যার। তোমার বাবা বলেছিল। ভালো সিদ্ধান্ত নিয়েছো রোহান। মান্নান ইসলাম আর ফয়সাল আহমেদ কলেজ বন্ধু ছিলেন, আর মাঝে মাঝে তাদের যোগাযোগ হয়। এদিকে মেয়েটা তাদের কথা শুনে বুঝল রোহান সত্য বলছিল। স্যার চলে যাওয়ার পর মেয়েটি রোহানকে বলল, আপনি ঈশা আপুর সেকেন্ড হাজব্যান্ড? হুম। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। ঈশা আপু আপনার কথা বলেনি। আপুর সাথে আমার ভালোই ফ্রেন্ডশিপ, মাঝে মাঝে কথাও হয়। ইটস ওকে। এখন কি আমার ছেলেকে দেওয়া যাবে? মেয়েটি দিহানকে রোহানের কোলে দিয়ে চলে গেল। রোহান দিহানের দিকে তাকিয়ে বলল, তোর মাটা না বড্ড তেরা। আমি যে তোর বাবা এই কথা সে কাউকে বলেনি কেন? আচ্ছা মানলাম সে কাউকে জানাতে চায় না, কিন্তু আজকে কি করলো? এখানে আসার আগে একবারও আমাকে বলে আসেনি। তোর মা আমার সাথে এমন লটর পটর কেন করে বলতো? আমি তো বুঝতে পারছি না। তোর দিব্য বাবা তোর মাকে কিভাবে সহ্য করেছিল। আমিও কিন্তু দিব্য রহমানের ভাই। এত সহজে আমি তোর মাকে ছাড়ছি না। শোন, আমরা দুজন এক থাকলে তোর মা সোজা হয়ে যাবে। কি দিহান, আমার পক্ষে থাকবি তো? ঈশা পরীক্ষা শেষে বের হয়ে রোহানকে দেখে বিরক্ত হয়ে গেল। জোর করে দিহানকে কোলে নিয়ে এসে বাসায় চলে আসলো। রোহানও ঈশার পিছু পিছু চলে এলো। বাসায় আসার পর রোহান ঈশাকে বলল, ঈশা, তুমি এমন করছো কেন? আমার অপরাধটা কি বলো? কি করেছি আমি? সব তো আপনি করেছেন। অন্যের বউকে বিয়ে করেছেন, আর এখন জিজ্ঞেস করছেন কি অপরাধ? ঈশার কথাই রোহানের মেজাজ খারাপ হয়ে গেল। ঈশার প্রতিটা কথাই উল্টো প্রশ্ন রোহানের ভালো লাগছে না। আর তার উপর সে সকাল থেকে না খেয়ে আছে। রোহান চেঁচিয়ে বলল, জাস্ট স্টপ ইট ঈশা। আমি তো একটা মানুষ, তাই না? আমার কি কোনো অনুভূতি নেই? যাচ্ছে তাই ব্যবহার করছো আমার সাথে। কি করব? আদর করব? ভালোবাসা দেব? কি চান আমার কাছ থেকে? আপনার মনের বাসনা আমি কখনোই পূরণ করতে দেব না। আর এত ভালোবাসা পাওয়ার ইচ্ছে থাকলে একটা মেয়ে ভাড়া করে নিয়ে আনেন। ঈশার শেষ কথাটি শুনে রোহান ঈশাকে নিজের কাছে টেনে এনে বলল, চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। তুই আমাকে কি ভেবেছিস? আমাকে দেখে কি মনে হয় আমি তোকে আমার মনের বাসনা পূরণ করার জন্য বিয়ে করেছি? তুই কি ভাবছিস আমি তোর জন্য অন্য কারো কাছে কিছু আশায় আছি? আমার ভালোবাসা কি তোর চোখে পড়ে না? এত নোংরা মন মানসিকতা কিভাবে রেখেছিস আমাকে নিয়ে? যা, ছেড়ে দিলাম, যেখানে ইচ্ছে চলে যা। জাস্ট গেট লস্ট। ঈশা ভয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। ঈশার মুখে যা এসেছে সে বলে দিয়েছে, কিন্তু এতটা খারাপ কথা বেরিয়ে যাবে সে ভাবতেও পায়নি। রোহান ঈশাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবার চিৎকার দিয়ে উঠল, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট ফ্রম হিয়ার, যাও। ঈশা ঘর থেকে বের হয়ে গেল। ঈশা নিজেরই এখন খারাপ লাগছে। খুব খারাপ কথা বলে ফেলেছে সে রোহানকে। রোহান তো শুধু দিহান আর তার দায়িত্ব নিয়েছে, দিহানকে বাবার মতো আগলে রেখেছে, আর তার জন্য কত কিছু করেছে। ছি, সে এতটা জঘন্য ভাষায় কথা কিভাবে বলতে পারলো? এদিকে রোহান 5 মিনিট চুপচাপ দাঁড়িয়েছিল এক জায়গায়। সে ঈশাকে বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু ঈশা এই মুহূর্তে কোথায় যাবে এটা ভাবতে সে আবার বেরিয়ে পড়ল ঈশাকে খুঁজতে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে ঈশা, মুখে ওড়না পেঁচিয়ে কাঁদছে। রোহানের আওয়াজ শুনে চোখ মুছে ফেল সে। রোহান বলল, বাসায় চলো, আর তো কয়েকটা দিন, তারপর আমার সাথে থাকতে হবে না। আমাকে আর সহ্যও করতে হবে না। আমি তোমার সামনেই আর আসবো না। আই এম সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। ইটস ওকে। রোহান বাকি দিনগুলোতে ঈশার সাথে একটা কথাও বলেনি। রাতে মেঝেতে ঘুমিয়েছিল। এদিকে ঈশাও রোহানের সাথে কথা বলেনি। মনে মনে খারাপ লাগলেও রোহানকে বুঝতে দেয়নি। এরপর তার পরীক্ষা শেষ হলে সে দিয়ানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। রোহান ঈশাকে রেখে আসার পর বাসে এসে খুব কেঁদেছিল। মনে মনে একটা বাক্যই সে আওড়াচ্ছিল, ঈশা আমাকে এতটা খারাপ কিভাবে ভাবলো? ভালোবাসা মানে কি দৈহিক সম্পর্ক শুধু? এসব তো ভালোবাসা না। আমি তো ঈশার কাছে এমন ভালোবাসা চাইনি।
আমি শুধু চেয়েছি ঈশা যাতে আমার সাথে একটু হেসে কথা বলে, একটু ভালোভাবে আমার দিকে তাকায়, আমার কথাগুলো যাতে শোনে। এইটুকুই তো চেয়েছিলাম, বেশি কিছু তো চাইনি। এদিকে ঈশা তার মাকে স্বপ্নের কথাটি বলল যে রোহানের সাথে বিয়ে হওয়ায় দিব্য কষ্টে আছে, এই সম্পর্ক সে আর রাখবে না। ঈশিতা পারভিন মেয়ের কথা শুনে বলেন, তুই কি ভেবেছিস দিব্য এসে তোকে এসব বলেছে? কখনো না। মৃত্যুর পর ওপারে চলে যাওয়া মানুষগুলোর সাথে এপারের কোনো সংযোগ নেই। দিব্যের তোর কথা মনে করার সময় নেই রে মা। সে নিজের জগতে আসে, আর এসব স্বপ্ন তুই ভাবছিস বলেই দেখছিস, কারণ তোর মনে হয় দিব্য এসব ভাবে। তুই সারাদিন এসব নিয়েই থাকিস, তাই এসব স্বপ্ন দেখছিস। বরং দিব্য খুশি হতো জানলে দিব্য আর রুহানের সম্পর্কের ব্যাপারে আমার চেয়ে তোর বেশি জানা আছে। দিব্য যদি জানতে পারতো রুহান আর দিহানের বাবা হয়েছে, তার চেয়ে বেশি খুশি কেউ হতো না। ঈশা এসব মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাবি। রুহান অনেক ভালো ছেলে, অবহেলা করিস না মা, পাপ হবে। আর যাই হোক, এখন রুহানই তোর বর। ঈশা মায়ের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেল। রোহান এখন তার বর, এই সত্যটা ভাবতে তার কষ্ট হচ্ছে। তাহলে সে কিভাবে পারবে সত্যটা মানতে? পারছে না ঈশা। এত সহজ না সব কিছু মেনে নেওয়া। আজ রাতটিও ছিল দুটি মানুষের জন্য অন্ধকারময়। রোহান আর ঈশার জীবনের এক অন্ধকার রাত। একজন প্রিয় মানুষটির কাছ থেকে আঘাত পেয়েছে, অন্যজন নতুন জীবন কিভাবে মেনে নিবে সেই দ্বিধায় ভুগছে। 2 মাস পর ঈশা আজ দিহানকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো। এই 2 মাস রোহানের সাথে দেখা করেনি সে, কিন্তু রোহান প্রতিদিন শ্বশুরবাড়ি গিয়ে ছেলেকে দেখে আসতো। মাঝে মাঝে ঈশার ছায়া দেখে বা তার কণ্ঠ স্বর শুনেই রোহানের সন্তুষ্টি হতো। অনেক ইচ্ছে ছিল ঈশাকে বাসায় নিয়ে আসার, কিন্তু বলার সাহস হয়নি। যদি ঈশা উল্টো বুঝে বসে থাকে। ঈশার হাতে বানানো 1 কাপ চায়ের মধ্যেই রোহান ভালোবাসা খুঁজে নিত। এই 2 মাসে ঈশার এই একটি স্পর্শ রোহান শ্বশুরবাড়ি গিয়ে পেয়েছিল। যদিও রোহান এলে প্রথম ঈশা বিরক্ত প্রকাশ করত, কারণে অকারণে ঘরের জিনিসপত্রের উপর রাগ ঝাড়ত। রোহানের বিষয়টা খারাপ লাগতো, তবে রাগ ছাড়ার শেষে ঈশা নিজ হাতে রোহানের জন্য চা বানাতো, আর সেটাই রোহানের অনেক ভালো লাগতো। যদিও ঈশা চা নিয়ে রোহানের সামনে আসতো না, ঈশিতা পারভিনী নিয়ে আসতো আর বলতো, তোমার বউ বানিয়েছে, কেমন হয়েছে দেখো। এই 2 মাসে তিনি বিশেষভাবে রোহানের মনে জায়গা পেয়েছেন। রোহানের তার আন্তরিকতা খুব ভালো লাগে, আর তিনি একমাত্র রোহানের পক্ষে কথা বলেন। অন্যদিকে ঈশার বাবা কামাল উদ্দিন মেয়েকে আশকারা দিয়ে রেখেছেন, যার ফলে ঈশা প্রতিদিনই রোহান আসলে বলতো, ওই লোকটা আবার কেন এসেছে? চত্বসব। তোর সমস্যা কোথায়? সে তার ছেলেকে দেখতে এসেছে, তোর ইচ্ছে না থাকলে চলে যা সামনে থেকে। অন্যদিকে রোহান ঈশার ব্যাপারে দমে গেলে ঈশিতা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, কিছু মনে করো না বাবা, এক সময় সব ঠিক হয়ে যাবে। জি, আমি সেই সময়ের অপেক্ষায় থাকব। বর্তমানে ঈশা তার শ্বশুরবাড়ি ফিরে এসেছে। এসে দিয়ানকে নিয়ে দিব্য রুমে চলে গেল। রাজিয়া রহমান তা দেখে ঈশাকে বলেন, ঈশা, তুমি এখন থেকে দিহানকে নিয়ে রোহানের সাথেই থাকবে। আমি তোমাদের জন্য রুমটা গুছিয়ে রেখেছি। না মা, আমি এখানেই থাকবো। দেখো মা, রোহান এখন তোমার স্বামী। আমি একটা ছেলেকে হারিয়েছি, রোহানকে হারাতে চাই না। ঈশা, রোহানের ভবিষ্যৎ এখন তোমার হাতে। তুমি মেনে নাও এই সম্পর্ক। কিসের জেদ ধরে আছো? দিব্যের হায়াত ওইটুকুই ছিল। তোমার ভাগ্যে তোমার স্বামী 2 জন লেখা ছিল, তাই আজ রোহানের সাথে তোমার বিয়ে হয়েছে। এখানে রোহানের তো কোনো অপরাধ নেই। তোমার আর দিহানের জন্য সব করতে পারবে। ছেলেটা সব কথা নিজের মাঝে চেপে রাখে, দিব্যের মতো কারোর সাথে ভাগ করে নিতে জানে না। তাই হয়তো বোঝা যায় না ও কতটা কষ্টে আছে। ঈশা আর কিছু বলতে পারল না। তার ইচ্ছের উপর তো আর সব চলবে না, তাই না চাইতেও তাকে রোহানের রুমে চলে যেতে হলো। আর এদিকে রোহানের আজ খুব ভালো লাগছে, কারণ ঈশা দিহানকে নিয়ে আজ বাসায় ফিরেছে। 2 মাস পর সে প্রাণ ভরে ঈশাকে দেখতে পারবে। এখন আর সে পালাবে কোথায়? সারাদিন তো আর নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। বাসায় ফেরার সময় ঈশার জন্য ফুচকা কিনে আনলো রোহান। ভার্সিটিতে সে ঈশাকে বেশি ফুচকা খেতে দেখেছিল, সাথে অনেকগুলো কিটক্যাট চকলেট কিনলো রোহান।
ঈশার কিটকাট চকলেট অনেক পছন্দের। দীপ্য প্রতিদিন নিয়ে আসতো বাসায় আসার সময়, সাথে একটা গোলাপ ফুলও আনতো মাঝে মাঝে। ঈশার গোলাপ ফুলও অনেক পছন্দের। রোহানের এই মুহূর্তে ঈশাকে একটা গোলাপ ফুল দিতে ইচ্ছে করছে, কিন্তু ঈশা যদি অন্য কিছু মনে করে তাই আর ফুল কিনল না। বাসে সে রোহান সোজা দীপ্যর রুমে চলে এলো, কিন্তু ঈশা আর দিহানকে সেখানে না পেয়ে সে দমে গেল। রাজিয়া রহমানকে জিজ্ঞেস করলো, মা, ঈশা আর দিহান আসেনি? রাজিয়া মনে মনে হাসলেন, কিন্তু মুখ ঘুরিয়ে বলেন, না। না শুনেই মুহূর্তেই রোহানের মুখের হাসিটা বিলীন হয়ে গেল। মন খারাপ করে টেবিলের উপর ফুচকার প্যাকেট আর চকলেটগুলো রেখে রুমে পা বাড়ানোর সময় রাজিয়া জিজ্ঞেস করলেন, এগুলো কার জন্য? ঈশার জন্য এনেছিলাম, ওর পছন্দের। রাজিয়া মুচকি হাসলেন। রোহান রুমে এসে দেখল নীল জামা পরা একটা মেয়ে তার বিছানায় শান্তভাবে ঘুমিয়ে আছে। ঈশাকে তার বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে রোহান যেন আকাশে চাঁদ হাতে পেল। সে ঈশার পাশে এসে বসল। ফ্যানের বাতাসে ঈশার চুলগুলো উড়ে এসে তার মুখের উপর পড়ছে। এত মায়াবী লাগছে মেয়েটিকে দেখতে। কি নিষ্পাপ মুখ, দেখে মনে হচ্ছে না এই মেয়েটি ঝগড়া করতে পারে। রোহান ঈশার চুলগুলো আস্তে করে সরিয়ে দিল। আজ ঈশা ঘুমিয়ে থাকুক, এত কাছ থেকে গভীর মনোযোগ দিয়ে দেখার সুযোগটা সে হাতছাড়া করবে না। অনেকক্ষণ এভাবে তাকিয়েছিল রোহান। শান্ত আর মিষ্টি ভালোবাসার নজরে রোহান তার প্রিয়তমাকে দেখছিল। সে চাহনিতে কোনো লালসা নেই, কোনো আক্ষেপ নেই, কোনো অভিমান আর অভিযোগের স্থান নেই। এই চাহনিতে শুধু আছে প্রকৃত ভালোবাসা, অসীম মায়া আর তীব্র অনুভূতি আর মিষ্টি সন্তুষ্টি। ঈশা নড়েচড়ে উঠতেই রোহান তাড়াতাড়ি সরে পড়ল। ঈশা রোহানকে দেখে খানিকটা লজ্জা পেল। মনে মনে ভাবল, উনি এখন কি ভাবছেন? আমি এসে ওনার রুমে অভদ্রের মতো ঘুমিয়ে পড়েছি, আমাকে নির্লজ্জ ভাবছেন। ঈশা নিজের কাপড় ঠিক করে রোহানকে বলল, মা বলেছিল তাই এই রুমে এসেছি, আমার ইচ্ছে ছিল না। আপনার সমস্যা হলে আমি দিহানকে নিয়ে চলে যাব, আপনি শুধু মাকে একটু বোঝাবেন। রোহান মনে মনে বলল, এই মেয়েটা এত অদ্ভুত কেন? এতদিন পর আমাকে দেখে জিজ্ঞাসা করলো না কেমন ছিলাম এতদিন। শুরুতেই তার অদ্ভুত সব কথাবার্তা। আমার সমস্যা হবে না? কেন সমস্যা হবে না? আপনি কোথায় থাকবেন? দিহানের পাশে। আমি কোথায় থাকবো তাহলে? দিহানের অন্য পাশে। সমস্যা হলে বালিশ দিয়ে রাখতে পারো মাঝখানে, বিছানা যথেষ্ট বড় আছে। রোহানের উত্তর শুনে ঈশা মনে মনে খুশি হলো। তারপর রুম থেকে বেরিয়ে এলো। রাজিয়া ঈশাকে দেখে বলেন, এবার তাহলে ঘুম ভেঙেছে? জি মা। এই নাও, এগুলো তোমার বর তোমার জন্য এনেছে। ঈশা প্যাকেট খুলে দেখলো ফুচকা, সাথে অনেকগুলো কিটকাট। ঈশা মনে মনে খুশি হলো। দিব্য তার জন্য কিটকাট চকলেট নিয়ে আসতো। আর অনেক দিন ধরেই ঈশার ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কাকে বলবে? বাবাকে একবার বলেছিল, কিন্তু বাবার ভাষ্যে এসব বাইরের জিনিস খেলে অসুস্থ হয়ে যাবে, আর সে অসুস্থ হলে তার বাচ্চাও অসুস্থ হয়ে পড়বে। ঈশার এসব আবদার কেউ পূরণ করে না, একমাত্র দিব্যই সব বুঝতো। আর আজ রোহানও বুঝলো। ঈশাকে অনেকদিন পর হাসতে দেখলো রাজিয়া রহমান। তিনি ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার মুখে হাসি মানায়, আর মন খারাপ করে থেকো না। জি। রাতের খাওয়া শেষে সব গুছিয়ে ঈশা রুমে এসে দেখলো রোহান দিয়ানের সাথে হাসছে। ঈশা তা দেখে মনে মনে ভাবতে লাগলো, দিব্য থাকলে হয়তো এভাবেই দিয়ানের সাথে খেলতো। রোহানের হাসি অনেকটা দিব্যর মতোই। রোহান হাসলে দিব্যর মতোই গালে টোল পড়ে। রোহান ঈশাকে দেখে বলল, আমার ছেলে আমাকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছে। আমাকে বলেছে এতদিন আমাকে ছাড়া তার ভালো লাগেনি। আমার ছেলে প্রতিদিন আমার সাথেই হাসতো, খেলতো। যদি কেউ মনে করে আমার ছেলে এতদিন ভালো ছিল না, এটাই তার মনের ভুল। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। ভালো না লাগলেও হাসতে পারে, কাউকে বুঝতে দেয় না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার ছেলে আমার সাথে ভালো থাকে না? ভালো থাকে না তা তো বলিনি, বলেছে আমাকে ছাড়া তার ভালো লাগে না। আমার ছেলের তার মা বাবা দুজনকেই চায়, তাই না বাবা? দিয়ান আবার হেসে দিল। দিয়ানকে খিলখিলিয়ে হাসতে দেখে ঈশা রোহানকে আর কিছু বলল না। অদ্ভুত লোকটার জন্য সে তার ছেলের মন খারাপ করতে চায় না। আর যাই হোক, এই অদ্ভুত লোকটাই তার ছেলের বাবা। রিধির জন্য আজকের দিনটা বড়ই আনন্দের, কারণ রক্তিমার রিধির বিয়ের ব্যাপারে রিধির আম্মি পাপ্পি রাজি হয়েছে। কারণ রক্তিমার রিধির বিয়ের ব্যাপারে রিধির আম্মি বাপ্পি রাজি হয়েছে। আর এই রাজি করানোর ব্যাপারে বিশেষ অবদান রেখেছে রিধির দুই কলিজার বান্ধবী বন্য আর দিয়া, সাথে তার অনু ভাইয়া।
এরপর তারা 2 সপ্তাহ সময় নেই। 2 সপ্তাহ পর রিধি আর রক্তিমের বিয়ে। দ্বিতীয় বন্ধুবান্ধব ছাড়া আশেপাশের অনেককে দাওয়াত দেওয়া হয়েছে। অদ্বিতীয় রিধির মন রক্ষা করার জন্য দেশে এসেছে। রিধি তাকে আসার জন্য অনেক অনুরোধ করেছিল। অদিতিরও আর মনে কোনো অভিযোগ নেই। তার পাকিস্তানি এক ছেলের সাথে 3 মাস হলো বিয়ে হয়েছে। ছেলেটির নাম আহাদ রোস্তম। অদিতির সাথে তার কোম্পানিতে কাজ করত। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। ছেলেটা অদিতিকে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু অদিতি রক্তিমকে ভালোবাসত, তাই কখনো আহাদ তার ভালো লাগার কথাটি অদিতিকে জানায়নি। কিন্তু যখন জানতে পারল রক্তিম অন্য একজনকে পছন্দ করে, আহাদ আর সেই সুযোগ হাতছাড়া করল না। অদিতির মনে জায়গা করে নিল। রিধি আর রক্তিম এয়ারপোর্টে অদিতি আর তার বরকে নিতে এসেছে। অদিতি রক্তিমের সাথে আহাদের পরিচয় করিয়ে দিল। আহাদ রক্তিমের সাথে হাত মিলিয়ে বলল, নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইউ হেল্প মি টু গেট দিস লাভলি লেডি। রক্তিম মুচকি হাসল। অদিতি রক্তিমের কানের কাছে এসে বলল, দেখেছো, তোমার চেয়ে বেশি হ্যান্ডসাম। তুমি কি ভেবেছিলে তুমি একমাত্র সুদর্শন পুরুষ? আপু, তোমার বরটা না খুব... রক্তিম বাঁকা হেসে তাকাতেই রিধি চুপ হয়ে গেল আর মনে মনে বলল, বুড়া বেটা রাক্ষস, এত চলছে কেন এখন? আমাকে দেখিয়ে দেখিয়ে যখন আমার ভার্সিটির মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলো তখন কি আমার জ্বলে না? খুব তো হেসে হেসে দাওয়াত দিচ্ছিল ওই দিন, আর আমি কারো দিকে তাকালে একটু প্রশংসা করলেই দোষ। রিধি রক্তিমকে ভেঙচি দিয়ে আহাদের কাছে গিয়ে বলল, ইউ আর টু ইয়ং অ্যান্ড সো হ্যান্ডসাম। এরপর রিধি অদিতির দিকে তাকিয়ে বলল, আপু, আমি কি তোমার বরকে আমার ক্রাশ লিস্টে স্থান দিতে পারবো? অবশ্যই। রক্তিম রিধির হাত ধরে নিজের কাছে টেনে আনলো আর আহাদ আর অদিতিকে উদ্দেশ্য করে বলল, বাসায় যাওয়া যাক। কাম আহাদ, গেট ইন। আহাদ আর অদিতির সামনে চলে গেল। রক্তিম রিধির হাত ধরে বলল, কি বলছিলে তুমি? ক্রাশ লিস্ট মানে কি? তুমি দিন রাত 24 ঘন্টা কজনের ওপর ক্রাশ খাও? রাস্তাঘাটে যাকে দেখো তাকেই তোমার ভালো লেগে যায়? আমাকে কি চোখে পড়ে না? পারবে না কেন? তুমি হচ্ছে আমার ওল্ড অ্যান্ড এক্স ক্রাশ। মানে হচ্ছে বুড়োদের মধ্যে একমাত্র তুমিই আমার ক্রাশ, আর এক্স হয়ে গেছো। এখন তো রিসেন্ট এই যে অদিতি আপুর বরটা যা ইয়াং, সে আমার ক্রাশ। আমি তোমার এক্স? এই রিধি, ওই ছেলের দিকে তাকাবে না বলেছি, আমার দিকে তাকাও। আরে এক্স ক্রাশ বলতে পুরনো ক্রাশ বলছি। ভালো তো শুধু তোমাকেই বাসি, তুমিই তো আমার ওয়ান অ্যান্ড অনলি ভালোবাসা, আমার একমাত্র বুড়ো রাক্ষস। এই জায়গা কি আমি আর কাউকে দিতে পারি বলো? অদিতির বরের দিকে চোখ দেবে না। কেন? রিধি তারপর রক্তিমের বুকের কাছে নাক লাগিয়ে বলল, জিউ পোড়া গন্ধ আসছে। ভালো হয়েছে, এবার তোমার এসব ঠং বন্ধ করো, আর এখন চলো। 2 সপ্তাহ পর রিধি আর রক্তিমের মেহেদি রাত্রির দিনটি চলে এলো। তাদের মেহেদি অনুষ্ঠান একসাথেই হয়েছে। রোহান, ঈশা আর দিহানকে নিয়ে রিধি রক্তিমের মেহেদি অনুষ্ঠানে এসেছে। ঈশা আজ হলুদ শাড়ি পরেছে। রোহান ঈশার সাথে মিলিয়ে হলুদ পাঞ্জাবি পরেছে। রিধি রোহানকে দেখেই বলল, আজকে কিন্তু অবশ্যই একটা গান গাইতে হবে। আজকের গানটা আমার ছেলের মায়ের জন্য গাইব, হবে তো? রিধি আর রক্তিম একে অপরের হাত ধরে আছে। তাদের দেখে অনেক শক্ত করে দিয়ার হাত ধরল। দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে বলল, কি করছো তুমি? আমার বউয়ের হাত ধরেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লোকে কি বলবে? আমার বউ, আমি ধরবো হাত। আজ যে আমাদের ভালোবাসার রাত। বিয়ে তোমার বোনের হচ্ছে, আমাদের না। আমার জন্য তো প্রতিদিনই বিয়ের রাত। মানে? ধুর, কি হাত ধরলাম, কত কথা তার। যাও, ধরবো না। অনেক হাত ছেড়ে দিলে দিয়া আবার শক্ত করে অনেকের হাত ধরে ফেলল আর বলল, একদম হাত ছাড়বে না। অনেক দিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। রোহান গিটার হাতে নিল। ঈশার দিকে তাকাতে ঈশা চোখ নামিয়ে নিল। আজ অনেক মাস পর রোহান গিটারে হাত দিয়েছে। আজ তার প্রেয়সীর জন্য সে গান গাইবে, যা এখন শুধুই তার প্রেয়সী, যার উপর এখন শুধুই রোহানের অধিকার, আর কারোর কোনো অধিকার নেই। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না।
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় জব পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে। আশ না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না তো তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পাবে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। ওকে তুমি যদি বলো এখন করিব বিষয় বাসনা বিসর্জন। দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরের বিষয়, দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। রোহান ঈশার দিকে তাকিয়ে পুরো গানটি শেষ করলো। ঈশা একবারের জন্য রোহানের দিকে তাকালো না। রোহানের চোখের দিকে তাকাতে তার ভীষণ লজ্জা লাগছিল। পরের দিন রিধি আর রক্তিমের বিয়ে হয়ে গেল। অবশেষে সমাপ্তি হলো রক্তিম আর রিধির অপেক্ষার। বাসর ঘরে বসে আছে রিধি। রক্তিম ঘরে ঢোকার সাথে সাথেই রিধি বিছানা ছেড়ে নেমে হাত এগিয়ে দিতে রক্তিম রিধির হাত ধরে বলল, আমার বউটাকে আজ খুব সুন্দর লাগছে। জানি, সবাই বলেছে। কে কে বলেছে? ইফতি, আদি, শাহেদ, ইমতিয়াজ, নাফিজ, আরমান। ওকে ওকে, শেষ করো। আজকে আমাদের বাসর নিধি, আর তুমি অন্য ছেলেদের কথা বলছো? উমা, তুমিই তো জিজ্ঞেস করেছো কে কে বলেছে আমাকে সুন্দর লাগছে। ওকে, সব বাদ। এখন তুমি শুধু তুমি আর আমি। আগে আমার গিফট। মানে কিসের গিফট? বাসর রাতে বর বউকে গিফট দেয়, আমারটা কোথায়? কি গিফট লাগবে আমার বউটার? ওয়েট ওয়েট, লিস্ট করতে হবে। লিস্ট করতে হবে না, তোমার যদি সম্মতি থাকে তাহলে সবচেয়ে দামি গিফটটাই তোমাকে দেব। সত্যি? দাও দাও। এত তাড়াতাড়ি তো হয় না, বাবু আসতে তো সময় লাগবে। এখন থেকে প্রস্তুতি নিলাম না হয়? বাবু আজ মাত্র বিয়ে হয়েছে আমাদের, কোথায় আমাদের হানিমুনে নিয়ে যাবে তা না, বাবু নেওয়ার প্ল্যান করছো? আসলেই বুড়ো হয়ে গেছো তুমি। এখনই বাবা হওয়ার ইচ্ছে যাচ্ছে, কিছুদিন পর শ্বশুর হতে চাইবা, তারপর দাদা, নানা। আচ্ছা সরি, বলো কি গিফট লাগবে? লাগবে না কিছু, তুমি একটা বুড়ো রাক্ষস। তোমার আমাকে বুড়ো মনে হয়? তুমি জানো কত মেয়ে আমার পেছনে ঘুরে? কি ছি রক্তিম, ছি, তুমি অন্য মেয়েদের নাচাও। রিধি, আজকে আমাদের বাসর, তুমি কি আজ ঝগড়া করা বাদ দিতে পারো না? রক্তিম এই বলে বারান্দায় চলে গেল। রিধি একটু পর বারান্দায় গিয়ে রক্তিমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে ফেলে চলে এসছো কেন? আমি হয়তো তোমার যোগ্য নই, আমাদের বয়সের অনেক পার্থক্য, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি রিধি। এটা কি বলছো রক্তিম তুমি? কে বলেছে তুমি আমার যোগ্য নও? তুমি আমার সব কিছু। আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো না। ভালোবাসার মানুষকে পছন্দের নামে ডাকতে হয়, ভালোবাসার মানুষকে পছন্দের নামে ডাকতে সবার ভালো লাগে, আর আমার বুড়ো নামটি ভালো লেগেছে। তুমি কি রাগ করেছো? আমি তো আদর করে বলি, রক্তিম তুমিই হচ্ছ আমার মিস্টার পারফেক্ট, আমার ভালোবাসা। সরি, আর কখনো বুড়ো বলে ডাকবো না। আমার বউটার যেমন ইচ্ছা হয় তেমন নামেই আমাকে ডাকবে। রক্তিম রিধির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিধি বলল, কি দেখছো? আমার জীবনে একদিন ছোট্ট একটা মেয়ে এসেছিল, মেয়েটাকে আমি কখন ভালোবেসে ফেলেছি আমার জানা নেই, আর আজ মেয়েটি আমার বউ। ইয়া লম্বা একটা ছেলের সাথে দেখা হয়েছিল একদিন, যে রোজ আমাকে বকতো, আবার রাগ ভাঙানোর জন্য চকলেটও কিনে আনতো। সে একটা পচা রাক্ষস ছিল। তারপর সেই রাক্ষসটাই একদিন আমার মনে জায়গা করে নিল, আর আজ রাক্ষসটা আমার হবু বাচ্চার দাদির একমাত্র পুত্রবধূর বর। রক্তিম হেসে রিধিকে আরও কাছে টেনে নিল। আজ থেকে শুরু হলো রিধি আর রক্তিমের নতুন সংসার, যেখানে থাকবে ছোটোখাটো অপেক্ষা। রক্তিম অফিসে গেলে রিধি তার ফোনের অপেক্ষায় থাকবে।
রক্তিম কবে বাসায় ফিরবে সেই অপেক্ষায় থাকবে, সাপ্তাহিক ছুটি অপেক্ষায় থাকবে, যেদিন একটু বেশি সময় ভালোবাসার মানুষটির সাথে কাটাতে পারবে। এই অপেক্ষা মিষ্টি অপেক্ষা, এখানে কোনো কষ্ট নেই, যন্ত্রণার স্পর্শ নেই, শুধু ভালোবাসা আর ভালো লাগার স্থান। সকালে রিধি ঘুম ভাঙ্গার পর সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল। রক্তিমের ইচ্ছে পূরণ করার জন্য শাড়ি পরে নিল, মাথায় খোপা করলো আলগাভাবে, সুন্দর করে কাজল লাগালো চোখে। তারপর রান্নাঘরে চলে গেল রক্তিমের জন্য নাস্তা বানাতে। এদিকে রক্তিমের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। রিধি অ্যালার্ম সেট করে রেখেছিল। রক্তিম আশেপাশে রিধিকে না দেখে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো রিধিকে খুঁজতে। রিধিকে দেখে রক্তিম হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর রিধির পাশ ঘেঁষে দাঁড়ালো। রক্তিম রিধিকে হালকা ধাক্কা দিয়ে বলল, সুন্দর লাগছে। চুপচাপ দাঁড়িয়ে থাকো। রিধি টেবিল ফ্যান চালু করে দিল। রক্তিম ক্যাবিনেটের উপর বসে পড়ল। ফ্যানের বাতাসে রিধির চুলগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। রক্তিম মনে মনে হাসছে আর ভাবছে মেয়েটির এখনও মনে আছে তার ইচ্ছের কথা। রক্তিম রিধির কাছে এসে চুলগুলো কানের পেছনে গুজে কপালে চুমু এঁকে দিল। এমন সময় নবনী এসে পড়লেন। রক্তিম আর রিধি নবনীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নবনী হেসে বলেন, তোদের এত বড় রুম কেন দিয়েছি? আচ্ছা আমি আসছি। বদ একটা, আমাকে বিপদে ফেলে পালিয়ে গেছে। রিধি রুমে এসে রক্তিমকে ইচ্ছে মতো শুনিয়ে দিল, আর রক্তিম রিধির মাথা ঠান্ডা করতে ব্যস্ত। এখন হয়তো রোজ চলবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এদিকে রাত 10টায় রোহান ঈশাকে ঘরে খুঁজে না পেয়ে ছাদে এসে দেখল ঈশা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশা রোহানের উপস্থিতি টের পেয়ে বলল, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ অবশ্যই। আপনি আমার কাছ থেকে কখনো কোনো আশা রাখবেন না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমি দিব্যের জায়গাটা কাউকে দিতে পারবো না। ভালো হবে আপনি যদি মনে কোনো আশা না রাখেন আর আমার অপেক্ষায় না থাকেন। কথাটি বলেই ঈশা ছাদ থেকে নেমে পড়ল, আর রোহানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ এই অন্ধকার রাতকে সাক্ষী রেখে রোহান মনে মনে বলল, তোমাকে কাছে পেয়েও পেলাম না ঈশা, কিন্তু যতটুকু পেয়েছি এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না। আমি এখন অনেক সুখে আছি, অনেকটা সম্পূর্ণ। তুমি নাই বা আমার হলে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই হারাবে না। আমি অপেক্ষা করাও ছাড়ব না, অপেক্ষায় থাকবো, তোমায় কাছে পাওয়ার অপেক্ষা।